আসসালামু আলাইকুম। আমাকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি এইচ.এম. জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি পুরানা পল্টন টাওয়ার ৩য় তলা, ঢাকা থেকে। আপনারা জানেন যে আমি একজন প্রবাস খাতের ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার। আমি চেষ্টা করি মালয়েশিয়া সহ যেকোনো দেশের যেকোনো তথ্য সর্বশেষ যেটা পাই সেটা আমি আপনাদের দেই এবং দেওয়ার মাধ্যমে আমি আপনাদের সাথে সর্বশেষ তথ্যটি শেয়ার করি। আপনারা জানেন যে আজকে শিরোনাম হলো যে মালয়েশিয়াতে আটকে পড়া যে লোকগুলো আছে তারা আগামী মাস থেকে ফ্লাইট শুরু করবে। জি, হ্যাঁ, তথ্যটি সঠিক। আপনারা জানেন যে ২২-২৪ সালের কলিং ভিসার ৩১শে মে আটকে পড়া যে যাত্রীগুলো ছিল তারা মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৮,০০০ লোক যাচাই বাছাই শেষে দুদেশের মন্ত্রণালয়ের অধীনে যে জমা দেওয়া হয়েছে এই লোকগুলোর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন যে FWCMS এর আন্ডারে কাউন্টারগুলো খুলে দেওয়ার পরে যে কোম্পানিগুলো এই লোকগুলো নেবে মালয়েশিয়ার কাজ করার সিন্ডিকেট এজেন্সি এবং যে কোম্পানিগুলোতে ভিসা হয়েছিল এই কোম্পানিতে ইতিমধ্যেই এই লিস্টগুলো পাঠানো হয়েছে এবং ওই লিস্ট অনুযায়ী কোম্পানি তাদের ফাইল ইমিগ্রেশনে জমা দিয়েছে, সেটা FWCMS এর আন্ডারে। আশা রাখি চলতি সপ্তাহে বাকি ডিসকাসে অ্যাপ্রুভালগুলো রি ইস্যু হয়ে ডেলিভারি হওয়া শুরু হবে। আপনারা জানেন যে এই লোকগুলো যাওয়ার ব্যাপারে বাংলাদেশ থেকে সর্বশেষ যে তথ্য জানানো হয়েছে এই লোকগুলো মার্চ এপ্রিলে যাওয়া শুরু করবে বলে যে তথ্যটুকু দিয়েছিল এই তথ্যটা সঠিক এবং তার পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং গত আহ, সপ্তাহ প্লাস আজকে সোমবার থেকে মালয়েশিয়ান ইমিগ্রেশনে প্রত্যেকটা এজেন্সি যে রেফার করছিল কোম্পানিগুলোরে সেই কোম্পানি ফাইলগুলো জমা দিয়েছে রি ইস্যু করার জন্য। আপনার জানতে হবে যে আপনি কি এই ৮,০০০ যাত্রীর মধ্যে আছেন কিনা সেটা জানার জন্য আপনাকে অবশ্যই এই এজেন্সিগুলোতে যোগাযোগ করতে হবে, যে এজেন্সিতে আপনার পাসপোর্ট দেওয়া, আপনার টাকা দেওয়া কিংবা আপনার ম্যান পাওয়ার হয়েছিল সেটা জানার জন্য আপনাকে এজেন্সিতে যোগাযোগ করতে হবে। আপনি যদি এজেন্সি থেকে তথ্য নিতে পারেন বা তথ্য নেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইলটি আসলেই ওই ৮,০০০-এর মধ্যে আছে কিনা। এখন অনেকের প্রশ্ন যে লোক ছিল প্রায় ১৮,০০০, সেখান থেকে ৮,০০০ কিভাবে হইল কিংবা এই ৮,০০০-এর তালিকাটা কিভাবে হইল। আপনার জানতে হবে যে এই ১৮,০০০ লোকের মধ্যে বেশ কিছু লোক যারা বিভিন্ন ক্যাটাগরিতে ইতিমধ্যে মালয়েশিয়া চলে গেছে এবং অনেক লোক মালয়েশিয়া ছাড়াও অন্য যে দেশে পারছে ফ্লাইট করে চলে গেছে এবং অনেক লোক মালয়েশিয়াতে জমা দিয়েছিল যার মাধ্যমে যে এজেন্সি বা যে মাধ্যম সেই মাধ্যমগুলোকে প্রেশার ক্রিয়েট করে কিংবা টাকা পয়সা কম বেশ করে মিনিমাইজ করে তারা এজেন্সি থেকে টাকা তুলে নিছে, তারা আর মালয়েশিয়াতে যাবে না এই মর্মে সর্বশেষ তারা স্বাক্ষর করা চেক স্টাম্প অর্থাৎ স্টাম্প করা ডকুমেন্টস এজেন্সিগুলোতে জমা দিয়েছে, পাসপোর্টটি তুলে নিয়েছে। যেহেতু তারা পাসপোর্ট তুলে নিয়ে গেছে তার নতুন করে মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে ওই লিস্ট বা তালিকার মধ্যে নাম আসবে না বা নাম নাই এবং যে কোম্পানিগুলো মালয়েশিয়াতে ছিল তারা ইতিমধ্যে যে লোকগুলো ফ্লাই করছে তাদের থাকা খাওয়া কাজ বেতন কিংবা অন্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা ছিল, যারা এই ২ মাসের মধ্যে বিগত ৮ মাসে কিংবা গত ২ বছরে সেই সুযোগ সুবিধাগুলো দিতে পারে নাই, তাদের কমিটমেন্ট ব্রেক করার কারণে ইমিগ্রেশনে কিংবা থানায় বা হাই কমিশনে সেই কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ থাকার কারণে ওই কোম্পানিগুলো তালিকা করে ব্ল্যাক লিস্ট করা হয়েছে। যেহেতু কোম্পানিগুলো ব্ল্যাক লিস্ট করা হয়েছে তো ওই কোম্পানিগুলো নতুন করে লোকগুলো নিতে পারবে না, অর্থাৎ তার যে লোকগুলো বাংলাদেশে আটকা পড়ছিল এই লোকগুলো সে বাংলাদেশ থেকে নিতে পারবে না এই মর্মে। কারণ হলো তারা ইতিমধ্যে ব্ল্যাক লিস্ট হয়ে গেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে, অর্থাৎ মন্ত্রণালয় থেকে তারা ব্ল্যাক লিস্ট হওয়ার কারণে তারা যেতে পারে নাই। মানে তারা নতুন করে নেওয়ার ব্যাপারে যে তালিকা আছে বাংলাদেশের এই তালিকার মধ্যে তাদের নাম নেই। এটা আপনার বুঝতে হবে যে ১৮,০০০
কয়েকটি ভাগে বাদ পড়ে গেছে, সর্বশেষ যে সংখ্যাটা আছে ৭,৯৬৪ জন, এই ৭,৯৬৪ জন এরা যেতে পারবে। এবং যেহেতু আজকে থেকে কার্যক্রম পুরোপুরি এবং ভালোভাবেই শুরু হয়েছে, আশা রাখি চলতি সপ্তাহে অ্যাপ্রুভালগুলো রিইস্যু হয়ে গেলে আগামী সপ্তাহে ই ভিসা রিইস্যু হবে। এবং ম্যান পাওয়ারের সিস্টেমটা কি হবে সেটা এখন পর্যন্ত দুদেশের মন্ত্রণালয় কিংবা হাই কমিশন থেকে আমরা সুনির্দিষ্ট তথ্য পাইনি। সুনির্দিষ্ট তথ্য পাইলে আমরা সে ব্যাপারটা বলতে পারবো যে ম্যান পাওয়ার ইস্যুটা কি হবে। যদি আগের ম্যান পাওয়ার গুলোই নতুন করে কোনো কাটছাট বাদেই তারা যেতে পারে, তো আগের বিএমইটি গুলোই চলবে। আর যদি এমন হয় যে অ্যাপ্রুভাল ই ভিসা রিইস্যু হওয়ার শর্তে সাপেক্ষে নতুন করে আবার ম্যান পাওয়ার করতে হবে, সেই ইস্যুটা আলাদা। এমন হতে পারে, কারণ যেহেতু বড় একটি অংশ যেতে পারবে না বা যাবে না, সেই 18,000 থেকে 8,000-এ চলে আসছে। তো এই 8,000-এর মধ্যেও আবার অনেক কোম্পানি তারা আদৌ শেষ পর্যন্ত অ্যাপ্রুভাল রিইস্যু করতে পারবে কিনা, ই ভিসা করতে পারবে কিনা, বা যদি পারলে এই সংখ্যাটা কত। যদি 18,000 থেকে 8,000 হয়, 8,000 থেকে সংখ্যা যদি আবার 4,000-এ চলে আসে, যদি এমনটা না হয়, যদি 8,000-ই হয়, তো সেক্ষেত্রে মন্ত্রণালয় বা বিএমইটি থেকে ছাড়পত্র দিয়ে দেবে। এবং আশা রাখি 1 মার্চ থেকেই এই যাত্রীগুলো ফ্লাইট শুরু করবে। তো এই 8,000 আর 18,000 নিয়ে যারা বারবার প্রশ্ন করেন, তো সেই ব্যাপারগুলো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইতিমধ্যে কাজগুলো শুরু হয়েছে। এখন যদি আপনারা কেউ প্রশ্ন করেন যে এই কাজগুলো কিভাবে শুরু হয়েছে বা কাজগুলো শুরু হয়েছে আমরা আসলে কিভাবে বুঝবো, এই বিষয়টা কিন্তু আসলে ঢাক ঢোল পিটিয়ে বোঝানোর মতন বিষয় না। এই বিষয়টা আমার আপনার বুঝতে হবে, সেই বিষয়। তো আমার আপনার বুঝতে হবে বা বোঝার বিষয় আমার আপনার ধারণা থেকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমার যে সর্বশেষ তথ্যটুকু ছিল জানার বা পাওয়ার, সে তথ্যটিকে আমি আপনাদের বললাম। যদি আমার তথ্য আপনাদের মনে হয় বিশ্বাসযোগ্য মনে হয় বিশ্বাস করলেন, আর বিশ্বাসযোগ্য মনে না হইলে আপনারা ডানে বামে জাস্টিফাই করে নিতে পারেন। পাশাপাশি অনেকে প্রশ্ন করেন প্লান্টেশনের খবর কি জানাবেন। প্লান্টেশনের বিষয়টা হলো আপনারা জানেন যে 4 নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে প্লান্টেশনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 18 ডিসেম্বর, 1 জানুয়ারি, 21 জানুয়ারি 3টি গ্রুপ আমাদের ফ্লাইট হয়েছে নতুন মেডিকেল এবং প্লান্টেশন খাতেই। পরবর্তী আরেকটি ফ্লাইট আমাদের চলতি সপ্তাহে হবে, অর্থাৎ শুক্রবারের আগেই আমাদের আরেকটি গ্রুপ ফ্লাইট আছে। আমরা ফ্লাইটের দিন আপনাকে লাইভ শেয়ারের মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যেভাবে কাজ হওয়া দরকার ছিল বলে আমরা মনে করি, ওই পরিমাণ কাজ না হলেও তুলনামূলক যেভাবে কাজ হয়েছে সেটা আসলেই কিন্তু না, মানে সুনামের সাথে বলা যায় না। তো এই কাজগুলো যাতে আরো ধীর গতিতে না হয়ে দ্রুত গতিতে কাজগুলো হয়, সে পরিপ্রেক্ষিতে অনুরোধ করব উভয় দেশের সংশ্লিষ্ট যারা আছেন যে কাজগুলো 3 মাসে আমরা যে কাজ করছি, যদি সময় বাড়ানো হলো নতুন করে আরো 2 মাস, 3 মাসের মতনই যদি 2 মাস কাজ হয়, তাহলে আসলেই এই সময়টা বৃদ্ধির ফলাফলটা ভালো হবে না। যদি এমন হয়, অনেকে বলতেছেন কিংবা ধারণা করি যে আজকে থেকে কাজের গতিটা আরো বাড়তেছে বা বাড়বে। ইতিমধ্যে আজকে আপনারা জানবেন কিছু সময় পরে আমি আরেকটি পোস্ট দিব যে ইতিমধ্যে আমরা নতুন 100 কাজের ইন্স্যুরেন্স পেয়েছি, যেটা আজকে পাইলাম। এফজিবি কোম্পানির 100 কাজের ইন্স্যুরেন্স আমরা পেয়েছি। আপনারা জানেন যে গত 4 তারিখও আমাদের একটি গ্রুপের 67টা কাজের আমরা ইন্স্যুরেন্স পেয়েছি। আজকে আমরা আরো 100 কাজের ইন্স্যুরেন্স পেয়েছি, সেটা একটু পরে আপনাদের আমরা শেয়ার করে দিব, আপনারা দেখে নেবেন। আমাদের মাধ্যমে যারা কাজ করতেছেন তাদের নামের তালিকা হিসেবে এগুলোর মধ্যে আপনার নাম আছে কিনা আপনারা খুঁজে নেবেন, দেখে নেবেন। পাশাপাশি নতুন যারা আমাদের মাধ্যমে কাজ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেঞ্জারে নক করতে পারেন, ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, অথবা সরাসরি আমাদের অফিসে পুরানা পল্টন টাওয়ার 3য় তলা, ঢাকা। আমাদের অফিসে আমি কিংবা আমার প্রতিনিধি যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে কথা বলে আপনি আপনার ফাইলটি জমা দিতে পারেন। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সততা জবাবদিহিতার সর্বোচ্চটুকু করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। এক ভাই প্রশ্ন করছেন সাইফুল ইসলাম রবিন, আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন ভাই? নতুন করে কবে থেকে কোটা অনুমোদন দিবে মালয়েশিয়া? জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান, নতুন করে অনুমতি দিবে ভাইজান 14 তারিখ থেকে। নতুন করে
সকল কোটায় অনুমতি দেওয়ার জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে FWCMS এর অধীনে। তো আশা রাখি 14 তারিখ থেকে, অর্থাৎ আগামী সম্ভবত বৃহস্পতিবার হয়, বৃহস্পতিবার থেকে নতুন করে অনুমোদন কিংবা অ্যাপ্রুভাল দেওয়া শুরু করবে। সেটা সর্বশেষ তথ্য অনুযায়ী যদি নতুন করে অনুমোদন দেওয়া শুরু করে 14 তারিখ থেকে, আশা করি আমরা শুক্রবারের মধ্যে ডেডলাইন পেয়ে যাব সকল সেক্টরে কবে নাগাদ আমরা মেডিকেল করতে পারতেছি। তবে সে ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত যেহেতু ঘোষণা নাই, ঘোষণা দেয়নি, সেক্ষেত্রে আমরা অপেক্ষা করতে পারি যে পর্যন্ত কাজ শুরু না হবে, পুরোপুরি ঘোষণা না আসবে। পুরোপুরি ঘোষণা না আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তবে যে কাজগুলো চলমান আছে, অর্থাৎ প্লান্টেশনের যে কাজগুলো চলমান আছে, যে মেডিকেলগুলো চলতেছে, এই মেডিকেলগুলো নিয়ে আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের ফাইল যেখানে জমা দিয়েছেন কিনা সেখানে আপনারা যোগাযোগ রাখেন। একান্তই যদি আপনার ফাইল অন্য কোথাও এমন হয় যে মেডিকেল চলে যাচ্ছে, কাজ হচ্ছে না, এমন হলে আপনি চাইলে আমার সাথে, আমার প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ফাইল যত দ্রুত সম্ভব কাজ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে মালয়েশিয়ার গত 22-24 সালের কলিং এর সময়ও 8ই অক্টোবর একদম প্রথম ফ্লাইটের সময় আমাদের নিজস্ব যাত্রী ছিল। আমরা প্রথম ফ্লাইট থেকে যেমনি সর্বশেষ ফ্লাইট পর্যন্ত সফলতার সাথে কাজ করছি, তেমনি এবছরে যখন কলিং আবার শুরু হয়েছে নভেম্বরের 4 তারিখ থেকে কার্যক্রম শুরু করে, আমরা জানেন যে আমাদের একটা কোম্পানির নাম ছিল সুবুর কেকাল, যেটা AZ1 এজেন্সির মাধ্যমে প্রসেসিং হয়েছে। তো তাদের মাধ্যমে এই লোকগুলো, আমরা ইতিমধ্যে 3টা গ্রুপ ফ্লাইট হয়েছে, আমাদের আরেকটি গ্রুপ চলতি সপ্তাহে আছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। প্লান্টেশনের এই মুহূর্তে আমাদের কাছে ফেলদা, ফেলক্রা, FGB 3টা কোম্পানির কাজই আছে, এবং অন্য যে কোম্পানির কাজগুলো যখন যেটা থাকে সেটা আপনার জানিয়ে দিতে পারবো। পাশাপাশি আপনারা যদি কেউ চান প্লান্টেশনের কোম্পানিতে যাবেন এবং হাতে পাসপোর্ট নিয়ে বাইরে কাজ করবেন, সেক্ষেত্রেও আমরা আপনাকে হাতে পাসপোর্ট দেওয়া, অর্থাৎ ফ্রি ভিসা করে দেওয়ার জন্য আমরা আমাদের কোম্পানি থেকে পাসপোর্ট নিচ্ছি। আপনারা যোগাযোগ করে আমাদের মাধ্যমে সেই সেবাটুকু নিতে পারেন। একবার প্রশ্ন করছেন, ভাইয়া অন্যান্য সেক্টরে খুলবে কি, প্লিজ জানাবেন। ভাই মাত্র আপনাদের এই কথাটাই বলে গেলাম যে 14 তারিখ থেকে অ্যাপ্রুভাল ডিমান্ড লেটার ইস্যু হওয়ার কথা। যদি অ্যাপ্রুভাল 14 তারিখ থেকে ইস্যু হয়, আশা করি শুক্রবারের মধ্যে আমরা সকল সেক্টরের মেডিকেল করার যে ডেডলাইন এটা আমরা পাবো বলে বিশ্বাস রাখি। সেক্ষেত্রে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আর পাশাপাশি আপনারা যারা মালয়েশিয়ার বাইরেও সৌদি আরব কিংবা অন্যান্য দেশে কাজ করতে চান, যারা আমার পেজটি সবসময় ফলো করেন, তারা যোগাযোগ করতে পারেন। যখন যে দেশের বিজ্ঞাপন বা সার্কুলার আমরা পেয়ে থাকি বা পাই, আমরা সেই হিসেবে আপনাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে আপনাদের সেবা দেওয়ার। আপনারা জানেন মালয়েশিয়ার বাইরেও সৌদি আরবের আমাদের কাছে বেশ কিছু কোম্পানির কাজ আছে, ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়েও আমরা কাজ করি, ইন্টারভিউ ছাড়াও আমরা কাজ করি। মালয়েশিয়ার বাইরে সৌদি আরবের কাজ আছে, আপনার পেট্রোল পাম্প আছে, রেস্টুরেন্টের কাজ আছে, তারপরে কফি শপের কাজ আছে, ফুড ডেলিভারি ম্যান, অর্থাৎ মোটরসাইকেল যারা ড্রাইভিং জানেন, মোটরসাইকেলের ফুড ডেলিভারি ম্যানের কাজ আছে, ইনডোর আউটডোর ক্লিনার আছে, কনস্ট্রাকশনের কাজ আছে। কয়েকটি পদেই কাজ আছে। আপনারা চাইলে ইন্টারভিউ দিতে পারেন দক্ষ শ্রমিক হইলে। আপনারা যদি কেউ অদক্ষ হন, সেক্ষেত্রে আপনারা ইন্টারভিউ ছাড়া পুশিং ফাইল দিয়েও আপনারা কাজ করতে পারেন। আপনারা জানেন যে সৌদি আরবে যেতে বয়স লাগে 22 থেকে 40 বছর, 40 বছরের জায়গায় 45 বছরও চলে, কিন্তু সর্বনিম্ন বয়স লাগে 21 বছর। 21 বছরের নিচে সৌদি আরবে যাওয়া যায় না, এবং সৌদি আরবের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে, অবশ্যই মেয়াদ থাকা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, কিন্তু মালয়েশিয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। ভাই বলছিলেন ভালোবাসার ডায়েরি। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনাকে ফোন দিয়েছি। ওয়ালাইকুম সালাম, ভালোবাসার ডায়েরি ভাই, আপনি আমাকে ফোন দিয়েছেন, আমি একটি দুঃখের বিষয় আলোচনা করব। বিগত 6 মাস আগে আপনারা জানতেন যে আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ, মানে ব্যবসায়িক যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ছিল 01975023303, এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, কিন্তু দুর্ভাগ্যবশত গতকালকে থেকে আবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ব্যান হয়ে গেছে। আপনারা চাইলে অন্য নাম্বারে যোগাযোগ করতে পারবেন, তবে এই নাম্বারে ইমো আছে, ইমোতে ফোন দিলে আমাকে পাবেন। পাশাপাশি আমার যে পার্সোনাল যে নাম্বারটা পূর্বেই ছিল, যেটা সাথে কিছু সময় যোগাযোগ আপনারা করতেন, ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারটা হলো 01711969883। এই নাম্বারটা আপনারা তুলে নেবেন। যে কোনো প্রয়োজনে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে এখন থেকে পাবেন।
যে পর্যন্ত না আমার ওই নাম্বারটি ব্যান উত্তীর্ণ বা ব্যান কাটাইয়া আমি হাতে না পাই, তো ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে সবসময় পাবেন। অর্থাৎ 01711 যে নাম্বারটা আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন। একবার প্রশ্ন করছেন, প্রায় 4 মাস আগে পাসপোর্ট জমা দিছি পোল্ট্রি ফার্মের জন্য, আমার এজেন্ট বলে সঠিকভাবে ঘোষণা না পাওয়া পর্যন্ত মেডিকেল করাবে না। ভাইজান, আপনি পোল্ট্রি ফার্মের কোনো কাজ মালয়েশিয়া থেকে ঘোষণা আসে নাই, আপনি জমা দিয়ে থাকলে সেটা আপনার ইচ্ছা, আপনি কেন কিভাবে জমা দিচ্ছেন এটা আপনি বলতে পারেন। তো পোল্ট্রি ফার্ম বা এটাকে বলে সার্ভিস সেক্টরের কাজ, এই সার্ভিস সেক্টরের কাজ যদি আপনি পান সেটা সবাই পাবে, সে ঘোষণাটা এখন পর্যন্ত ক্লিয়ারলি না। যখন থেকে কার্যক্রম শুরু হবে তখন থেকে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। শাহাদাত ভাই বলছেন, চাঁদ ভাই এই মাসও তো চলে যাচ্ছে, সব সেক্টরে কবে লোক নিবে? এই মাসে হবে কি নাকি মার্চ এপ্রিল থেকে? ভাই এই মাসেই হওয়ার কথা, অর্থাৎ 14 তারিখ থেকেই অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার কথা। সেই পরিপ্রেক্ষিতেই আলোচনা কথাবার্তা চলতেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের কয়েকটি এজেন্সির নাম দিয়ে একটি সিন্ডিকেটও করা হয়েছে। ওই সিন্ডিকেটের অধীনেই হয়তোবা কার্যক্রম শুরু হওয়ার কথা চলতেছে, অথবা এর সাথে যোজন বিয়োজন থাকতে পারে বা কম বেশি হতে পারে। সেটা আসলে ওই আহ, আরো পরবর্তীতে আমরা বলতে পারবো, জানতে পারবো। তো সেটা আপনি একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন ভাই। এক ভাই বলছেন, আমিও আমিও কল দিছি, কল ধরেন, নাম্বারটা আপনার পেজে। ভাইজান, লাস্টে 03-তে হোয়াটসঅ্যাপে আপনি পাবেন না আমাকে, 01711969883, এই নাম্বারে আমাকে ফোন দিবেন। একটু খেয়াল করবেন যে আমাকে গ্রামীণ নাম্বার ছাড়া আমাকে হোয়াটসঅ্যাপে পাবেন না, সাথে ওই লাস্ট 03-তে ইমো নাম্বার আছে, ইমোতে ফোন দিলে আমাকে পাবেন। তারপরে রফিকুল ভাই বলছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? আহ শাহাবুল্লাহ ভাই বলছেন, ভাই মালয়েশিয়া কি মাসে খুলবো? এ কথা উত্তর আগে দিছি ভাই। মালয়েশিয়া কলিং ভিসায় ইন্স্যুরেন্স যেগুলো হয়েছে সেগুলো খবর কি ভাই? ভাইজান, 4 তারিখে যেগুলো ইন্স্যুরেন্স হয়েছে এগুলো এই সপ্তাহে অনলাইন হবে ইনশাল্লাহ। আরো কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মূল প্রশ্ন হলো যে মালয়েশিয়ার আটকে পড়া 8,000 লোক বা 18,000 লোক তারা কবে থেকে যাওয়া শুরু করবে? এর উত্তরটা হলো 1 মার্চ থেকে এই লোকগুলো যাওয়া শুরু করবে। দ্বিতীয় প্রশ্ন হলো, প্লান্টেশনের কাজ যেভাবে চলমান আছে এইভাবে চলমান থাকবে, 31 মার্চের মধ্যে প্লান্টেশনের ফ্লাইট গুলো দিতে হবে বা ফ্লাইট হবে, নতুন করে ঘোষণা না দেওয়া পর্যন্ত। তৃতীয় আরেকটা ইস্যু হলো, সব সেক্টরের কাজগুলো কবে নাগাদ খুলতে পারে বা খুলবে? এটা 14 তারিখ থেকে অ্যাপ্রুভাল ইস্যু হওয়ার কথা। এই অ্যাপ্রুভাল 14 তারিখ থেকে ইস্যু হওয়া শুরু হইলে আশা করি তার পরবর্তীতে যে কোনো দিন ডিক্লারেশনের মাধ্যমে নতুন করে কার্যক্রমটা শুরু হবে। এই ছিল মালয়েশিয়া ইস্যু। সৌদি আরবের ইস্যু হলো, সৌদি আরবের বেশ কিছু কোম্পানিতে কয়েকটি পদে আমাদের কাছে কাজ আছে সরাসরি এবং ডেলিগেটের মাধ্যমে, আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের মাধ্যমে কাজ করতে পারেন। পাশাপাশি আপনারা আর একটা ব্যাপার জানেন যে সৌদি আরবের টিকিটের দাম বৃদ্ধির ব্যাপারে অনেকের অনেক অভিযোগ আছে। এ ব্যাপারে সংশ্লিষ্টরা চেষ্টা করতেছেন খুব শীঘ্রই যাতে এরা ভাড়া কমে আসে। পাশাপাশি এই ভাড়াটা কমে আসার জন্য আগে যে গ্রুপ টিকিট গুলো বুকিং দিয়ে রাখতো XYZ নাম দিয়া, তো সেখানে এখন নাম আর পাসপোর্ট নাম্বার ছাড়া বুকিং দেওয়া যাবে না মর্মে মন্ত্রণালয় বা ঊর্ধ্বতন জায়গা থেকে যেটা বলা হয়েছে। যদি এই নিয়মটা বাস্তবায়ন হয় তো আশা রাখি আমরা সিন্ডিকেট বা যেটা মার্কেটের একটি বাড়তি চাপ ছিল, বাড়তি প্রেশার ছিল, এটা থাকবে না। টিকিটের দাম আশা করি সে আগের জায়গায় চলে যাবে এবং খুব ভালোভাবেই হয়তো এই কাজের সমাধানটা আসবে। একবার প্রশ্ন করছেন যে 18,000 লোক যাইতে পারে নাই, তাদের বিষয়ে কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? ভাই, আপনি লাইভটি প্রথম থেকে শুনলে এই আপডেট আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। একবার প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মালয়েশিয়া যারা অবৈধ আছে এদের কি বৈধ হবার সুযোগ হবে কি? ভাই, আপনি মনে হয় জানেন যে মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদের বৈধকরণে যে সময়টুকু বেঁধে দেওয়া ছিল সেই সময়ের পরে নতুন করে আর সময় এখনো বাড়ায় নাই। যদি সময় নতুন করে বাড়ে তখন আপনি এটার ঘোষণা পাবেন। ভাই, আমি মেডিকেল করছি 22/11/2024, এখনো অনলাইন হয়নি। ভাই, আপনি যেখানে মেডিকেল করছেন আপনার সেই এজেন্সিতে যোগাযোগ করতে হবে। তারা আপনার কাজটি কিভাবে করতেছেন, তারা অনলাইন কেন করতেছেন না, বা তারা মেডিকেল করার পরে আদৌ তারা কাজ করতেছেন নাকি ফাইল নিয়ে ফালাই রাখছে, এটা আপনাকে তারা বলতে পারবে। আমরা কোনো কথা বলতে গেলে হয়তো বা
সেটা নেগেটিভ পজিটিভ আসতে পারে। কাজ যেহেতু তারা করছে, হ্যাঁ, তো তারা ভালো বলতে পারবে। এক ভাই রফিকুল ইসলাম ভাই প্রশ্ন করছেন, ভাগনার কাজ কতটুকু হলো? ভাগনার কাজ ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে, আজকে ইন্স্যুরেন্স হওয়ার কথা, আমরা ইন্স্যুরেন্স কপিটা এখনো পাই নাই। আমরা ইন্স্যুরেন্স পেয়েছি এফজুবি কোম্পানির যে ইন্স্যুরেন্স সেটা পাইছি, কিন্তু আমরা কনস্ট্রাকশনের যে ইন্স্যুরেন্সটা পাওয়ার কথা আজকে, সেটা এখন কোনো হাতে পাই নাই। এটা আজকে হওয়ার কথা, পাইলে আমরা যারা যারা কনস্ট্রাকশনের জন্য ফাইল জমা দিয়েছিলেন আপনাদের আমরা ইন্স্যুরেন্স কপি দিয়ে দেবো ইনশাল্লাহ। এফজিবির ইন্স্যুরেন্স যাদের হয়েছে তারা একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। অর্থাৎ যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন এ পর্যন্ত ইন্স্যুরেন্স কপি পান নাই, এরকম কিছু লোক আছেন, তাও প্রায় 100 পাসপোর্টের মতন। তো এরা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেবেন। হোয়াটসঅ্যাপে নক দেবেন 01711969883, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। নতুন আজকে যে এফজিবিতে ইন্স্যুরেন্সটা হয়েছে ইন্স্যুরেন্স কপিগুলো দিয়ে দেবো। এবং বিগত দিনে অর্থাৎ গত সপ্তাহে যে ইন্স্যুরেন্সগুলো আমাদের হয়েছে এটা এই সপ্তাহে অনলাইন হয়ে যাবে। আপনারা মানে আপনাদের আশ্বস্ত করতেছি, কেউ হতাশ হবেন না, কেউ ভুল বুঝবেন না। অর্থাৎ গত সপ্তাহে অর্থাৎ 4 তারিখে 1 তারিখে যাদের ইন্স্যুরেন্স হয়েছে এটা অনলাইন হইতে তো 5 দিন 7 দিন 10 দিন সময় লাগে, এটা আপনারা জানেন। এটা শুক্রবারের মধ্যে আপনারা অনলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আনোয়ার ভাই বলছেন, স্যার যাদের মেডিকেল 3 মাসে বেশি হয়ে গেছে তারা কি যাইতে পারবে? ভাই যাদের মেডিকেলের 3 মাস পার হয়ে গেছে তারা যাইতে পারবে অবশ্যই, কিন্তু তাদের নতুন করে আবার মেডিকেল করতে হবে। আপনি আপনার ফাইল যেখানে জমা দিয়েছেন সেখানে যোগাযোগ করেন, আপনার ফাইলটা যারা নতুন করে মেডিকেল করায় অথবা তারা কি জবাব আপনাকে দিবে তারা ভালো বলতে পারবে। মুন্না ভাই বলছেন, ভাই আমাকে বলছে ফুল ফুল বাগানে কাজ দেবে বলছে, এটা কলিং বলছে, ভাই জানাবেন। ভাই আপনাকে ফুল বাগানে কাজ দিবে এটা হতে পারে ভাই, যদি এরকম যে কোম্পানির কাজ চলতেছে সে কোম্পানিতে যদি অনেক ফুল থাকে, অনেক ফুল বাগান থাকে, ফুল বাগানে কাজ দিতে হবে। এখন ফুল বাগানের পানি দেবেন, ফুল বাগানে কাজ দিবেন, এগুলো লোভনীয় কথা বলে বলে যদি আপনাকে সে হতাশ করে, হয়রানি করে করতে পারে। ফুল বাগানে বলতে তো নির্দিষ্ট কোনো এরকম কাজ হওয়ার কথা না, কারণ কাজ চলতেছে প্লান্টেশনের, অর্থাৎ পাম বাগানের কাজ চলতেছে মালয়েশিয়ার। এখন এই পাম বাগানের কাজ, প্লান্টেশনের কাজের মধ্যে তো কোথাও ফুল বাগান নাই। যদি নার্সারি আসতো তাহলে আপনি একটা কথা বলতে পারতেন যে ভাই যে এখানে প্লান্টেশনের জায়গায় এগ্রিকালচার আছে, নার্সারি আছে, আপনি বলতে পারতেন। যেহেতু কাজ হচ্ছে শুধুমাত্র প্লান্টেশনের, পাম বাগানের, সেখানে ফুল বাগানে সে দেবে কিনা আমি জানি না। ফুল বাগান, আম বাগান, জাম বাগান, হ্যাঁ, তো এই বাগানগুলোর ব্যাপারটা তারা ভালো বলতে পারে। মূলত কাজ চলতেছে পাম বাগানের। এখন পাম বাগানের সাথে যদি কেউ আম বাগান মিলিয়ে দেয়, জাম বাগান মিলিয়ে দেয়, সে মিলিয়ে দিতে পারে। কারা মিলিয়ে দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমার কাছে শুধুমাত্র বাগান বলতে পাম বাগানের কাজই আছে, প্লান্টেশনের কাজই আছে। এখন এর বাইরে যদি কোনো অন্য কোনো বাগানের কথা কেউ আপনাকে বলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এটাই মূল ইস্যু। তো যাই হোক বন্ধুরা, আমার সাথে যারা এই পর্যন্ত লাইনে ছিলেন সবার সাথে কথা হলো, আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব কমেন্টস রিপ্লাইয়ের মাধ্যমে। পাশাপাশি যে যেখান থেকে আমাকে দেখছিলেন সবাই ভালো থাকবেন। আর মূল ব্যাপার হলো যে এই ট্রেড বা এই প্রফেশনে আপনার বুঝে শুনে কাজ করতে হবে। আপনি আপনার পাসপোর্টটি কাকে দিচ্ছেন, কে আপনার কাজটি করতেছে, তারা আদৌ কাজ করতে পারবে কিনা। অনেক লোককে আমি চিনি, অনেক লোককে আপনি চিনেন, যারা 100-200 মেডিকেল করে রাখছে, 500 মেডিকেল করে রাখছে, কিন্তু তারা একটা লোকের ভিসা করতে পারে নাই, একটা লোক ফ্লাই করতে পারে নাই। এখন এই পার্সেন্টেজ কিন্তু অভাব নাই। 100 লোক যদি বাংলাদেশ থেকে মেডিকেল করতে পারে বা করে থাকে, সেখানে 5% লোক কাজ করতে পারে নাই। তো যদি 5 জন কাজ করে থাকে, আপনার খুঁজতে হবে কোন 5 জনে কাজ করছে, কোন 5 জনে ফ্লাইট করছে। এখন কেউ একটা লোক ফ্লাই করতে পারে নাই, তাই সে মেডিকেল করে রাখছে আম বাগান, ফুল বাগান, গাব বাগান বলে বলে, পোল্ট্রি ফার্ম বলে, তারপরে অন্যান্য সার্ভিস সেক্টরের ভালো ভালো কোম্পানির নাম বলে মেডিকেল করে রাখলো, পাসপোর্ট জমা নিয়ে রাখলো। এটা বলতে পারি যে এটা তাদের ব্যবসায়িক পলিসি, তারা করতে পারে বা করছে। কিন্তু আমার পলিসি বা আমার যে কাজ, সেটা দিক দিয়ে আমি বলি বা বলতে চাচ্ছি যে আমি যেটা করতেছি বা করব, সেটা আমি আপনাদের সবসময় বলছি যে আমাদের কাছে যে কাজগুলো আছে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভাবে আপনাদের সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য। আপনারা চাইলে যাদের মেডিকেলের মেয়াদ 15 দিন আছে, এমন মেডিকেল যদি আপনার থেকে থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক, কমেন্টস, ইনবক্স কিংবা সরাসরি যোগাযোগ করে আপনার পাসপোর্টটি আমাদের কাছে জমা দিতে পারেন। আমরা 15 দিনের মধ্যে আপনার ইন্স্যুরেন্স সহ আপনার কলিং অনলাইন করাই দেবো ইনশাআল্লাহ।
বিশ্বাস না হলে পাসপোর্ট জমা দিয়েই দেখেন, কাজ করেই দেখেন, আশা করি আপনি ঠকবেন না। ঠকতে হইলে আপনি আমার কাছে আসেন, প্রমাণ করে যান যে আমরা কাজ করতে পারি না কিংবা আমাদের কাজ হচ্ছে না। আপনি যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করে কাজ করলে আশা করি আপনি ঠকবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনার কাজ উঠাই দেবো, কাজ করে দেবো। মেডিকেল মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন 15 দিন। চাঁদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি সবসময় যেভাবে তথ্য দেন, সবাইকে আপনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। জি ভাইজান, অবশ্যই শিক্ষা নেওয়ার জন্য বলি। অনেকে হয়তো শিক্ষা নেন না, অনেকে হয়তো ভুল বোঝেন। যারা ভুল বোঝেন, কষ্ট পান, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে সরি। আমি চাই না পার্সোনালি এই ট্রেডে একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু বলার, সর্বোচ্চটুকু করার, সর্বোচ্চটুকু জানানোর। যদি আপনারা সেখানে ভুল বুঝেন, ভুল জানেন, ভুল ব্যাখ্যা করেন, সে একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমারটা আমি এখান থেকে বলে যাই। তো এই ছিল আজকের মতে সর্বশেষ তথ্য এবং কথা। যে যেখান থেকে আমাকে শুনছিলেন, দেখছিলেন, সরাসরি যুক্ত ছিলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।